আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আঞ্চলিক কূটনীতিতে নানা তৎপরতা। তালেবানের সাথে সম্পর্কের কৌশল নির্ধারণে ব্যস্ত চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। অন্যরকম এক প্রেসিডেন্ট পেল পেরু। রাষ্ট্রপ্রধান হিসেবে নেবেন স্কুল শিক্ষকের সমান বেতন। লিমার প্রাসাদকে বানাবেন জাদুঘর। পশ্চিম তীরের দখলকৃত এলাকায় আইসক্রিম বিক্রি বন্ধের সিদ্ধান্ত বিশ্বখ্যাত ব্র্যান্ডের। নিরাপত্তা পরিষদে ইসরায়েল ফিলিস্তিন কথার লড়াই। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার যাব পুরো খবরে। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে নড়ে চড়ে বসেছে প্রতিবেশী দেশগুলো। সশস্ত্র গোষ্ঠীটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে সেই কৌশল নির্ধারণে ব্যস্ত কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা। তালেবান নেতাদের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর প্রকাশ্যে এসেছে এই তৎপরতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরেও গুরুত্ব পেয়েছে আফগানিস্তান পরিস্থিতি। তালেবান ইস্যুতে ভূমিকা কি হবে তা নিয়ে এক প্রকার দোলাচলেই আছে আঞ্চলিক শক্তিগুলো। বুধবার তালেবান শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বেইজিংয়ের অবস্থান অনেকটা স্পষ্ট করে দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের মত, আফগানিস্তানের স্থিতিশীলতা নির্ভর করছে তালেবানের উপরই। আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় চীন। অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কারণ আফগানিস্তানের রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তালেবানের। আফগানিস্তানের অনেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরও চীন আর পাকিস্তানে তেমন অস্বস্তি দেখা যায়নি, কিন্তু জিহাদিদের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন ভারত। এখনও শান্তি প্রক্রিয়ার উপরই আস্থা রাখছে দেশটি। আফগানিস্তানে শান্তি আলোচনাকে সব পক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করবে, এটাই প্রত্যাশা। কারণ গোটা বিশ্ব এখন একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়, যারা প্রতিবেশীদের সাথে সদ্ভাব বজায় রাখবে। সম্প্রতি দিল্লি সফর করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ঘুরে ফিরে আসে আফগান পরিস্থিতি। তালেবানকে ঠেকাতে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্লিনকেন। আমার মতে আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে অপরিহার্য ভূমিকা রাখতে পারে পাকিস্তান। তালেবানের ওপর প্রভাব বিস্তারে সক্ষম দেশটি। কোনোভাবেই বল প্রয়োগের মাধ্যমে আফগানিস্তান দখল করতে দেয়া যাবে না তালেবানকে। সেই অবস্থান থেকে ফেরাতে সক্রিয় হতে হবে পাকিস্তানকেই। ব্লিনকেনের মতে, লড়াই না করে আলোচনার টেবিলে বসলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে তালেবান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আফগানিস্তানের মতোই ইরাকেও পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এমন মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের। বলছেন, শুধু তাই নয়, মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার পর আবারও ইরাকে মাথাচাড়া দেবে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো, যার ফলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। চলতি বছরের শেষ নাগাদ ইরাক ছাড়বে মার্কিন সামরিক বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া সেনারা। স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, অভিযানের পরামর্শ আর দূতাবাসের নিরাপত্তার জন্য কিছু সংখ্যক সেনা ছাড়া সবই সরিয়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস সাধারণ ইরাকিদের। বহু বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমাদের দেশে কারো দাপট দেখতে চাই না। ইরাকের নিরাপত্তার জন্য ইরাকি সেনাবাহিনী যথেষ্ট, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন, সাদ্দাম হোসেনের পতন হলেও ইরাকের অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক সহিংসতা আর আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থানে সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে আফগানিস্তানের মতো ইরাকেও যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য। শুধু তাই নয়, এই মুহূর্তে মার্কিন সেনারা সরে গেলে আবারও মাথাচাড়া দেবে জঙ্গিবাদ। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত, সাদ্দাম পরবর্তী অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্রকে মেনে নেয়নি ইরাকিরা, ফলে প্রায় 2 দশকে দৃশ্যমান কোনো অর্জন নেই যুক্তরাষ্ট্রের। এখন যদি সেনা সরিয়ে নেওয়া হয়, তাহলে জাতিগত সহিংসতা এবং জঙ্গিবাদ এমনভাবে জেঁকে বসবে যে এ থেকে পরিত্রাণের কোনো উপায়ই থাকবে না। প্রথমেই সহিংসতা শুরু হবে তেলের নিয়ন্ত্রণ নিয়ে। 2003 সাল থেকে $150 বিলিয়ন তেল সরিয়ে নেওয়া হয়েছে ইরাক থেকে। কালোবাজার, জঙ্গিদের পাচার আর পরোক্ষ মার্কিন সহায়তায় এসব তেল সরানো হয়েছে। এই তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তপ্ত হবে পরিস্থিতি।
এর আগে 2011 সালে মার্কিন সেনারা ইরাক ছাড়লেও 14 সালে আবারও ফিরে আসে। বর্তমানে দেশটিতে 2500-এর মতো মার্কিন সেনা রয়েছে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। অন্যরকম এক প্রেসিডেন্টের যাত্রা শুরু হলো লাতিন দেশ পেরুতে। বলা হচ্ছে বুধবার শপথ নেওয়া পেদ্রো ক্যাস্তিলো দেশটির ইতিহাসে দরিদ্রতম রাষ্ট্রপ্রধান। প্রাইমারি স্কুল থেকে এক লাফে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। কয়েকদিন আগেও যাকে নিজের ক্ষেতে গরুর হাল ধরতে হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সিদ্ধান্ত, থাকবেন না বিলাসবহুল প্রেসিডেন্ট প্রাসাদে। এমন সাদামাটা আয়োজনে প্রেসিডেন্ট নির্বাচনে জয় উদযাপন করেন পেদ্রো কাস্তিলো। পরিবার ও প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন ঘরে তৈরি কেক দিয়ে। 51 বছর বয়সী কাস্তিলোর সারাটা জীবনই কেটেছে সাধারণ বেশভূষায়। দরিদ্র কৃষক পরিবারের এই সন্তান 25 বছর ছিলেন গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক। অল্প আয়ের সংসারে ঘরের কাজ করতে হয়েছে নিজেকেই। মাঠে গরু চড়িয়েছেন, হাল চাষও করতে হয়েছে ফসলের ক্ষেতে। আধুনিক সময়ে কাস্তিলোই পেরুর প্রথম রাষ্ট্রপ্রধান, রাজধানীতে যার বাড়ি নেই। বুধবার কংগ্রেসে শপথ গ্রহণের পর তার ঘোষণা, লিমার বিলাসবহুল প্রেসিডেন্ট প্রাসাদে থাকবেন না। 500 বছর ধরে ক্ষমতার কেন্দ্র ভবনটিকে বানাবেন জাদুঘর। আমি পেরুর এমন অংশ থেকে এসেছি যারা শতাব্দীর পর শতাব্দী নিপীড়িত ও বঞ্চিত হয়েছে। একজন গ্রাম্য শিক্ষক এখানে ধনী হতে আসেননি। আমি হাউস অব পিজারোতে থাকবো না। ঔপনিবেশিক এসব প্রতীকের সাথে সম্পর্ক ছিন্ন করতে না পারলে প্রকৃত মুক্তি আসবে না। খনিজ সম্পদে ভরপুর পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী। এরপরও দারিদ্র্য আর বেকারত্ব পিছু ছাড়ছে না 3.5 কোটি মানুষের দেশটির। বক্তব্যে খনির কর বাড়ানো সহ অর্থনীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দেন মার্কসিস্ট পার্টি নেতা কাস্তিলো। দেশের মানুষই পরিবর্তনের রায় দিয়েছেন। যারা বৈধভাবে সম্পদ অর্জন করেছেন তাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু যারা ঘুষ দিয়ে অবৈধ উপায়ে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করেছেন তাদের লাগাম টানার সময় এসেছে। পেরুর মতো ধনী দেশে সামাজিক বিভক্তি থাকতে পারে না। কাস্তিলোর ঘোষণায় বেশি অস্বস্তিতে পেরুর রাজনীতি ও ব্যবসা খাতের এলিটরা। এরই মধ্যে তাকে কট্টর বামপন্থী তকমা দিয়েছেন বিরোধীরা। বড় সংস্কারের পথে চ্যালেঞ্জ আসতে পারে কংগ্রেস, মিলিটারি, এমনকি নিজ দল থেকেও। অবশ্য কাস্তিলো বলছেন প্রেসিডেন্টের মেয়াদ শেষে স্ত্রী লিলিয়া পারেদিসকে নিয়ে গ্রামেই ফিরে যাবেন। তাই শহুরে ধনীদের ভয়ে কাবু হবেন না। জানিয়েছেন স্কুল শিক্ষক হিসেবে যত বেতন পেতেন প্রেসিডেন্ট হিসেবেও নেবেন ততটুকুই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে প্রয়োজন শক্তিশালী বিরোধী জোট। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠকের পর সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 নাগাদ 10 নম্বর জনপথে গান্ধী পরিবারের বাসভবনে যান তিনি। ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে হাজির হন মমতা ব্যানার্জি। তিনি বলেন, করোনা মহামারী, পেগাসাস কাণ্ডের মতো ইস্যুতে সরকারের ব্যর্থতা নিয়ে কথা হয়েছে। অবশ্য কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রশ্নের জবাবে মমতা বলেন, তিনি তৃণমূলের নেতা, বড় সিদ্ধান্ত নেবেন শীর্ষ রাজনীতিকরা। বিধানসভা নির্বাচনে বড় জয়ের পরে প্রথম দিল্লি সফর করছেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য ভ্রমণের নতুন দ্বার উন্মোচন করল ব্রিটেন। পুরোপুরি ভ্যাকসিন ডোজ সম্পন্নকারীদের থাকতে হবে না কোয়ারেন্টাইনে। বুধবার ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট শেপস জানিয়েছেন, সোমবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। অবশ্য কঠোর করোনা শিষ্টাচারের পাশাপাশি মানতে হবে কিছু বিধিমালা। ব্রিটেনে পৌঁছানোর অন্তত 14 দিন আগে পূর্ণ করতে হবে ভ্যাকসিন ডোজ। এছাড়াও ভ্রমণের আগে এবং যুক্তরাজ্যে পৌঁছানোর 1 দিনের মধ্যে করাতে হবে নমুনা পরীক্ষা। ব্রিটেন জানিয়েছে, প্রতিবেশী ফ্রান্স ছাড়া বাদবাকি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এই সুযোগ পাবেন। চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে নতুনভাবে ছড়াচ্ছে করোনা ভাইরাস। লকডাউনের মধ্যেই গণ নমুনা পরীক্ষা শুরু করেছে
প্রশাসন। জিয়াংশু প্রদেশের রাজধানীতে কমপক্ষে 93 লাখের মতো মানুষের বসবাস। গেল সপ্তাহে বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পরই নতুনভাবে ছড়াতে থাকে ভাইরাসটি। এরই মাঝে 1.5 শতাধিক মানুষের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যা সাধারণ করোনার তুলনায় 70 গুণ বেশি প্রভাবশালী। সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে বিমানবন্দর, হাইওয়ে, বাস টার্মিনাল এবং খাবার সরবরাহ ও বিনোদন সংশ্লিষ্ট জায়গাগুলো। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন। কঠোরভাবে শিষ্টাচার মানার আহ্বান। এবার আইসক্রিম নিয়ে কথার লড়াই শুরু হয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে। বিশ্বখ্যাত কোম্পানি ইউনিলিভারের অঙ্গ প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরিস সম্প্রতি ঘোষণা দেয় পশ্চিম তীরের দখলকৃত এলাকায় আর বিক্রি করবে না আইসক্রিম। ফিলিস্তিনিরা স্বাগত জানালেও বিষয়টিকে ইহুদি বিদ্বেষ বলছে ইসরায়েল। এই বিবাদ গড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। আইসক্রিমের জন্যই বিশ্বজুড়ে খ্যাতি ইউনিলিভারের বেন অ্যান্ড জেরিস প্রতিষ্ঠানের। 1987 সাল থেকে ইসরায়েলে রয়েছে ডিলার। চলতি সপ্তাহে বেন অ্যান্ড জেরিস ঘোষণা দেয় অধিকৃত পশ্চিম তীর এবং বিরোধপূর্ণ পূর্ব জেরুজালেমে আর আইসক্রিম বিক্রি করবে না তারা। অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ নিল এত বড় কোনো প্রতিষ্ঠান। বেন অ্যান্ড জেরিসের এমন ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েলের আইসক্রিম বিক্রেতারা। কোম্পানিটিকে বয়কটের ঘোষণা দিয়েছেন অনেকে। আমার বাড়িতে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেল বেন অ্যান্ড জেরিসের আইসক্রিম। যা ফ্রিজে রয়েছে সেগুলোর ঠিকানাও হবে আস্তাকুর। বিষয়টি গড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত। বেন অ্যান্ড জেরিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলেছে ইসরায়েল, আর ফিলিস্তিনের দাবি স্যালুট করার মতো কাজ করেছে প্রতিষ্ঠানটি। দখল আর শান্তি একসাথে চলতে পারে না। কোনো কোম্পানি যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তখন সমালোচনা প্রাপ্য নয়, তাকে স্যালুট করা উচিত। দখলদারিত্বের বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ নেওয়া দরকার অন্যান্য প্রতিষ্ঠানের। এই পরিষদ ইরান, সিরিয়ার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, অথচ ইহুদি রাষ্ট্র হওয়ায় ইসরায়েল বিরোধী একতরফা ব্যবস্থা নিচ্ছে। সূর্যের আলোয় আইসক্রিম যেভাবে গলে যাচ্ছে সেভাবেই এই দ্বিমুখী আচরণের সমাপ্তি হবে। পশ্চিম তীরের দখলকৃত ভূমিতে ঘরবাড়ি তুলে থাকে প্রায় 4.5 লাখ ইহুদি। 1967 সালে যুদ্ধের পর থেকেই ধাপে ধাপে চলছে এই দখলদারিত্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিদেশি গুপ্তচর আখ্যা দিয়ে দ্য ইনসাইডার সংবাদ মাধ্যমের চিফ এডিটর রোমান দেব্রাকতভকে গ্রেপ্তার করল রাশিয়া পুলিশ। বুধবার তার বাড়িতে সাঁড়াশি অভিযান চালানো হয়। রোমানের অভিযোগ, সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনের আগে অনুসন্ধানী রিপোর্টারদের কণ্ঠরোধের জন্যই সরকারের এই কূটকৌশল। কারণ সংবাদ মাধ্যমটি দীর্ঘদিন ধরে বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির পক্ষে কথা বলছিল। এমনকি ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়ার ফ্লাইট বিধ্বস্তের ঘটনা নিয়েও তারা প্রশ্ন তুলেছিল। কয়েক মাস যাবৎ বেশ কিছু গণমাধ্যমকে বিদেশি এজেন্ট তকমা দিয়েছে পুতিন প্রশাসন। দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মানাওগাদ। বুধবার পর্যন্ত 4টি এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে। ভূমধ্যসাগর তীরবর্তী শহরটি থেকে বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে কালো ধোঁয়া। দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে পানি ছড়াচ্ছে 2টি বিমান এবং 19টি হেলিকপ্টার। এছাড়াও ফায়ার ব্রিগেডের 108টি ট্রাক এবং ছোট যান মোতায়েন রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছেন 4 শতাধিক কর্মী। কিন্তু তীব্র দাবদাহের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কষ্টকর। এখনও হতাহতের কোনো খবর মেলেনি। তবে ঘটনাটি সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার অভিযোগ প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি দেশের দক্ষিণাঞ্চল। পক্ষাঘাতগ্রস্ত ছেলের চলাচলের সহায়তার জন্য অভিনব এক রোবট তৈরি করেছেন ফরাসি বাবা। কেবল মৌখিক নির্দেশেই চলাফেরা করতে পারে এই রোবটটি। প্রথম দেখায় কোনো সাইফাই মুভির দৃশ্য মনে হলেও ভুল ভাঙে কিছু পরেই। অদ্ভুত দর্শনের যন্ত্র আসলে একটি বিশেষ রোবট যা চলৎশক্তিহীন মানুষকে চলাচলে সহায়তা করে। আমি এর আগে রোবট এবং স্বয়ংক্রিয় বিভিন্ন যন্ত্র তৈরি করেছি। একসময় মনে হলো যাদের হাঁটা চলার ক্ষমতা নেই তাদের জন্য কিছু করি। সেখান থেকেই এই আইডিয়া।
মূলত নিজের পক্ষাঘাতগ্রস্ত সন্তান যেন সহজভাবে চলাচল করতে পারেন, তাই এমন চেষ্টা করে আসছিলেন লুই কনস্ট্যাঞ্জা। অবশেষে প্রায় 10 বছরের প্রচেষ্টার পর এই রোবট তৈরি করতে সক্ষম হন তিনি। ভয়েস কমান্ডেই চলতে পারে এটি। আমার লক্ষ্য ছিল এমন একটা কিছু তৈরি করা যেটা দিয়ে চলতে অক্ষম আমার ছেলে অন্যান্য সবার মতোই চলতে ফিরতে পারবে। এই রোবটকে শুধু আপনি নির্দেশ দেবেন, এটা সেই অনুযায়ী ওঠা বসা চলাফেরা সব করবে। এই ধরনের এক একটি রোবটের দাম পড়বে প্রায় 1.5 লাখ ইউরো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ছাতা বনাম ব্রিটিশ প্রধানমন্ত্রী, বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে হয়ে গেল তুমুল লড়াই। বুধবার স্ট্র্যাফোর্ডশায়ারের এক অনুষ্ঠানে যোগ দেন বরিস জনসন, কিন্তু বিরূপ আবহাওয়ায় পড়েন বিপাকে। তার অবস্থা দেখে কৌতুক করতে ছাড়েননি খোদ যুবরাজ চার্লস। এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।